দেখ ছোট খোকা, তুই যে মেয়েকেই বিয়ে কর না কেন, আমি কিন্তু এবার যৌতুক হিসেবে একটা নতুন 4 চাকা গাড়ি নেব। আগের 2 বউয়ের বেলায় তো যৌতুকের নামে কচু জুটেছে। তোর 2 দাদা 2 গরিব ফ্যামিলির মেয়েকে বিয়ে করে বাড়িতে তুলেছে। ওদের 4 চাকা তো দূরে থাক, একটা 2 চাকার সাইকেল দেওয়ার মতো ক্ষমতা নেই। আরে মা, তুমি চিন্তা করছো কেন? সুচরিতা আমার অফিসের বস স্বাধীন বাবুর মেয়ে। সুচরিতা গাড়ি ছাড়া এক পাও বাড়ি থেকে বেরোয় না। আমি সুচরিতাকে বিয়ে করবো বলে ঠিক করেছি। আর ওকে বিয়ে করলে স্বাধীনবাবু নিশ্চয়ই আমাকে বিয়েতে একটা গাড়ি গিফট করবে, বুঝেছো? ছোট ছেলের মুখে এমন কথা শুনে মালবিকা দেবী ভীষণই খুশি হয়। দেখতে দেখতে সুচরিতার সঙ্গে শুভমের বিয়ে হয়। শুভমের কথা সত্যি হয়। সুচরিতা বিয়ের সময় একটা বিশাল বড় লাল 4 চাকা গাড়ি করে শ্বশুরবাড়িতে আসে। সেই গাড়ি দেখে মালবিকা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এসো নতুন বৌমা, তোমার অপেক্ষাতেই ছিলাম। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অবশ্য গাড়ি করে এলে তো কোনো অসুবিধা হওয়ার কথাও নয়। তুমি একটু বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনছি। এই বলে মালবিকা দেবী নতুন বৌমার জন্য শরবত বানাতে চলে যায়। আসলে মালবিকা দেবীর বড় বৌমা শিউলি এবং মেজ বৌমা অনন্যা দুজনেই মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিল। তাই তাদের পরিবার বিয়েতে যৌতুক হিসেবে শুধুমাত্র টিভি এবং ফ্রিজ দেয়। তাই মালবিকা দেবী 2 বৌমার প্রতি ভীষণই অসন্তুষ্ট হয়। যদিও মালবিকা দেবী শিউলি এবং অনন্যাকে বাড়ির বউ হিসেবে মানতে চায়নি, কিন্তু তার 2 ছেলে অতীশ এবং শুভঙ্কর মায়ের কথা উপেক্ষা করেই নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মালবিকা দেবী সবসময় তার 2 বৌমাকে অপমান করে থাকে। দেখেছো দিদি, নতুন বউ বাড়িতে গাড়ি নিয়ে এসেছে বলে মা কেমন রান্নাঘরে গিয়ে শরবত বানাচ্ছে। কিন্তু আমরা যখন এই বাড়িতে এসেছিলাম, বাড়িতে আসা মাত্রই আমাদের ঘরদোর ঝাড় দিতে বলেছিল, মুছতে বলেছিল। মা গাড়ির লোভে অন্ধ হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে। আজকে যদি আমরাও বাপের বাড়ি থেকে গাড়ি আনতে পারতাম, তাহলে হয়তো শাশুড়ি মায়ের প্রিয় বৌমা হতে পারতাম। এরই মধ্যে মালবিকা দেবী সুচরিতাকে শরবত বানিয়ে এনে দেয়। কিন্তু সেই শরবত খেয়ে সুচরিতার নাক সিটকায়। কি ধরনের লেমন দিয়ে এই শরবতটা বানানো হয়েছে, খেতে একটুও ভালো লাগছে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি সুপার মার্কেট থেকে ভালো লেমন নিয়ে আসছি। ওই লেমনগুলো দিয়ে আপনি আমাকে শরবত বানিয়ে দেবেন। এই বলে সুচরিতা তার নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মালবিকা দেবী সুচরিতার গাড়ি চালানো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এমনকি সুচরিতার সেই নতুন গাড়িটা মালবিকা দেবীর বড্ড মনে ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই সুচরিতা অনেকগুলো লেবু কিনে নিয়ে আসে। মালবিকা দেবী খুশি হয়ে আবার বৌমার জন্য শরবত বানিয়ে দেয়। বৌমা, তুমি কিন্তু একটা কাজ একদম ঠিক করলে না। এই যে একা একা নতুন গাড়ি করে লেবু আনতে চলে গেলে, আমাকে তো তোমার সাথে একবার নিয়ে যেতে পারতে। আমার পায়ে ব্যথা বলে আমি বাড়ির বাইরে যেতেই পারি না, কিন্তু এখন তোমার গাড়ি আছে। তারপর তুমি তো খুব সুন্দর গাড়িও চালাও। তুমি এরপর থেকে আমাকে প্রত্যেক দিন গাড়ি করে বেড়াতে নিয়ে যাবে, কেমন? ও, তাহলে আপনি আমার সঙ্গে যাবেন, এটা আগে বললেই পারতেন। আচ্ছা বেশ, এখন আমি খুব ক্লান্ত, এখন আমাকে রেস্ট নিতে হবে। কাল বিকালবেলা আপনাকে আমি গাড়ি করে বাইরে ঘুরতে নিয়ে যাব। তবে দুপুরবেলা কিন্তু আমি লেমন রাইস, মাটন ডাক বাংলো আর পমফ্রেট ফ্রাই খেতে চাই। এই বলে সুচরিতা নিজের ঘরে চলে যায়। এমন সময় মালবিকা দেবী তার বড় বৌমা এবং মেজ বৌমাকে ডেকে ফ্রাইড রাইস, মাটন কষা এবং পমফ্রেট ফ্রাই রান্না করার হুকুম দেয়। কিন্তু মা, দুপুরের রান্নাবান্না তো হয়ে গেছে। আজকে সাদা ভাত, আলু পটলের ডালনা, আলু পোস্ত, কুমড়োর তরকারি রান্না হয়েছে। এখন আবার আলাদা করে ফ্রাইড রাইস, মাটন রান্না করতে হবে? এগুলো খেয়ে নিলেই তো হয়। গরমের মধ্যে দুপুরবেলা 2 বার রান্না করতে গেলে ভীষণ কষ্ট হবে। আমরা না হয় রাত্রিবেলা ফ্রাইড রাইস আর মাটন রান্না করে দেব। না না, তা হয় না। আমার ছোট বৌমা বাড়িতে নতুন গাড়ি এনে আমার জীবনের সব থেকে বড় শখ পূরণ করেছে। তাই ওর যাতে এই বাড়িতে কোনো অসুবিধা না হয়, সেটা দেখা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তোমরা এখনই রান্নাঘরে গিয়ে ফ্রাইড রাইস, মাটন রান্না করতে শুরু করো। সাথে পমফ্রেট ফ্রাইও থাকা চাই। অগত্যা শাশুড়ি মায়ের কথা শুনি শিউলি এবং অনন্যা বাধ্য হয়ে রান্নাঘরে যায়। আর তারা আবার নতুন করে রান্নাবান্না জোগাড় করতে শুরু করে। রান্না হয়ে যাওয়ার পর অনন্যা এবং শিউলি সুচরিতাকে খাবার পরিবেশন করে দেয়।
তোমরা দুজনে যখন দুপুরবেলা রান্না করলে তখন তোমাদের ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি বানানো দরকার ছিল। আমার দুপুরবেলায় এই চাটনিগুলো না থাকলে একদমই খেতে ইচ্ছে করে না। যাও, আমার জন্য ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি বানিয়ে নিয়ে এসো। ঘরে ধনেপাতা বা পুদিনা পাতা কোনোটাই নেই, তুমি এখনকার মতো খেয়ে নাও। ঘরে যেহেতু চাটনির জোগাড় নেই, তাই তোমাকে এখন বানিয়ে দিতে পারলাম না, তুমি কিছু মনে করো না। তাহলে বাজারে গিয়ে ধনেপাতা আর পুদিনা পাতা কিনে নিয়ে এসো। যতক্ষণ না চাটনি আমার পাতে পড়ছে ততক্ষণ আমি দুপুরবেলার খাবার খাবো না। দেখো, আমাদের কাছে তো তোমার মতো 4 চাকা গাড়ি নেই যে এই গেলাম আর 2 মিনিটের মধ্যে জিনিসপত্র কিনে নিয়ে চলে আসলাম। এখান থেকে বাজার প্রায় 2 কিলোমিটার দূরে। এই প্রচন্ড রোদের মধ্যে আমরা কি এখন 2 কিলোমিটার হেঁটে তোমার জন্য ধনেপাতা আনতে যাব? যেই 4 চাকা গাড়ি দেখেছো অমনি শুরু হয়ে গেল খোঁটা দেওয়া। বলি, বাবার জন্মে 4 চাকা গাড়ি কেনার ক্ষমতা আছে? চুপচাপ বাজারে গিয়ে এখনই ধনেপাতা কিনে নিয়ে এসো। গরিব মানুষদের মুখে বড় বড় কথা মানায় না। শাশুড়ি মায়ের কথা শুনে অনন্যা বাধ্য হয়ে আবার রোদে গরমের মধ্যে ধনেপাতা কিনতে চলে যায়। আর যেহেতু মালবিকা দেবী সুচরিতার সামনেই তার বড় যাকে অপমান করে, তাই সুচরিতা মনে মনে বেশ মজা পায়। কিছুক্ষণ পর অনন্যা বাড়িতে ফিরে ধনেপাতার চাটনি বানিয়ে দিলে তবেই সুচরিতা দুপুরের খাবার খায়। দেখতে দেখতে এভাবে 2-1 দিন কেটে যায়। একদিন বিকেলবেলা মালবিকা দেবীর সঙ্গে তার 2-1 জন প্রতিবেশী দেখা করতে আসে। হ্যাঁ রে মালবিকা, সকালবেলা তো ছোট বৌমাকে দেখলাম একাই নতুন গাড়ি চালিয়ে কোথায় যেন গেল। বেশ দারুণ গাড়ি তো মালবিকা, এরকম গাড়ি আমাদের পাড়ায় একটাও নেই। আমাদেরকেও একদিন তোর বৌমার গাড়িতে করে বেড়াতে নিয়ে যাবি? এখনো তো আমি নিজেই বৌমার গাড়িতে উঠতে পারলাম না। আচ্ছা বেশ, তোরা যখন বলছিস আমি ছোট বৌমাকে একসঙ্গে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলবো। আমি কিন্তু বৌমা নাতি নাতনিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। আমি একা একা সুন্দর দামি গাড়ি চড়বো আর আমার নাতি নাতনিরা হা করে দেখবে, তা কি করে হয় বল? সঙ্গীতা দেবী ও লতা দেবীর কথাই সায় দেয়। তাই মালবিকা দেবী তার 2 প্রতিবেশীকে পরের দিনই নতুন বৌমার গাড়িতে করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। কিছুক্ষণ পর মালবিকা দেবী যখন সুচরিতাকে ব্যাপারটা জানায়, তখন আমি শুধু আপনাকে নিয়ে বেড়াতে যাব বলেছিলাম, কিন্তু আপনি তো দেখছি পাড়া প্রতিবেশী সবাইকে আমার গাড়িতে ওঠানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আমার গাড়িতে আমি বেশি লোকজন ওঠাতে পছন্দ করি না, কারণ আপনার বাকি 2 বৌমার মতো মিডল ক্লাস লোকগুলো আমার গাড়ি দেখলে হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে। কি করব বলো বৌমা, লতা কালকে আমার কাছে এমন ভাবে এসে বায়না ধরলো, আমি তো ওদেরকে না করতে পারলাম না। তবে ভালোই হবে, ওরা তোমার গাড়িতে চড়ে পুরো পাড়ায় তোমার নাম রটিয়ে বেড়াবে। শাশুড়ি মায়ের কথা শুনে সুচরিতার মোটেই ভালো লাগে না, কিন্তু পরের দিন সুচরিতা মুখে কিছু না বলে মালবিকা দেবী এবং তার প্রতিবেশীদের নিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিন্তু গাড়িটা কিছুটা দূর যেতে না যেতেই লতা দেবীর নাতি শিমুল গাড়ির জানালা দিয়ে বমি করতে শুরু করে, যার ফলে সমস্ত বমি গাড়ির দরজায় লেগে যায়। আর যা দেখে সুচরিতা সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করায়। আমার নতুন গাড়ির দরজাটা পুরো বমিতে ভর্তি করে দিলে, এই জন্যই আমি যাকে তাকে আমার গাড়িতে তুলতে চাই না। মা, শুধুমাত্র আপনার কথা রাখতে গিয়ে দেখুন আমার নতুন গাড়ির অবস্থাটা কি হলো। আসলে শিমুল তো ছোট ছেলে, ও গাড়িতে উঠলেই বমি করে। কোনো ব্যাপার না, জল দিয়ে ধুয়ে দিলেই তো দরজাটা পরিষ্কার হয়ে যাবে। কোনো ব্যাপার নয় মানে? এই গাড়িটার দাম 30 লক্ষ টাকা, সেটা আপনি জানেন? আপনি যদি জানতেন আপনার নাতি বমি করে, তাহলে কেন আমার গাড়িতে ওকে ওঠালেন? সুচরিতা এভাবে ভীষণই চিৎকার চেঁচেমেচি করতে থাকে, যার ফলে লতা দেবী বাধ্য হয়ে পুরো গাড়িটাই ধুয়ে দেয়। কিন্তু মনে মনে লতা দেবী সুচরিতা এবং তার শাশুড়ি মাকে অনেক গালিগালাজ করে। কিছুক্ষণ পর সুচরিতা গাড়ি নিয়ে বাড়িতে ফিরে যায়। তবে সেই ঘটনার পর থেকে মালবিকা দেবী সুচরিতাকে গাড়ি চালানোর কথা বলতেও সাহস পায় না। অন্যদিকে সুচরিতা প্রত্যেক দিনই অনন্যা এবং শিউলিকে দিয়ে বেশি বেশি করে ফাইফরমাস খাটায়। এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে হঠাৎই একদিন রাত্রিবেলা শিউলির বাবা অসুস্থ হয়ে পড়ে। শিউলি একমাত্র মেয়ে হওয়ায় তার মা ছাড়া বাবার সাথে আর কেউই থাকে না। সুচরিতা, আমার বাবার না ভীষণ শরীর খারাপ করেছে, তোমার তো গাড়ি আছে, তুমি প্লিজ একটু আমার বাবার বাড়িতে চলো না, বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বেশি দেরি হয়ে গেলে বাবা হয়তো আর বাঁচবে না। শোনো, এই রাত্রিবেলা আমার কাছে একদম মরা কান্না কাঁদবে না। তুমি জানো আমার গাড়িতে 1 কিলোমিটার যেতে কত টাকার তেল লাগে?
আমি এখন তোমার বাবার শরীর খারাপ করেছে বলে শুধু শুধু গাড়ির তেল নষ্ট করতে পারবো না। শিউলি অনেক কাকতি মিনতি করলেও সুচরিতা কিছুতেই গাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। অন্যদিকে অনন্যার বাবা অনিমেষবাবু পেশায় একজন অটো চালক ছিল। শিউলির বাবা সঞ্জয়বাবুর অবস্থা দেখে অনন্যা নিজের বাবাকে ফোন করে এবং সঞ্জয়বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে, যার ফলে অনিমেষ বাবুর জন্য সেই যাত্রায় শিউলির বাবা সঞ্জয়বাবু বেঁচে যায়। কিন্তু সুচরিতার তাতে কিছুই যায় আসে না। সুচরিতা তার গাড়ি নিয়ে বান্ধবীদের সঙ্গে পার্টিতে চলে যায়, কিন্তু সেই পার্টিতে সেদিন বুফেতে হিঙের কচুরির আয়োজন করা হয়। সেই কচুরি দেখে সুচরিতা খুবই খুশি হয়, কারণ সুচরিতা কচুরি খেতে খুবই ভালোবাসে। তবে সুচরিতার হিঙে অ্যালার্জি ছিল, কিন্তু সুচরিতা না জেনেই অনেকগুলো হিঙের কচুরি খেয়ে ফেলে। পার্টি শেষ হয়ে যাওয়ার পর সুচরিতা যখন বাড়িতে ফিরে যায়, তখনই রাত্রিবেলা হঠাৎ করে তার বুকে ভীষণই জ্বালা পোড়া শুরু হয়। শুভম, শুভম, তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি মনে হয় ভুল করে হিঙের কচুরি খেয়ে ফেলেছি। আমার বুকে ভীষণ ব্যথা করছে। তুমি এখনই আমাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে চলো। সুচরিতার কথা শুনে শুভম সুচরিতাকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠে, কিন্তু 5 মিনিট যাওয়ার পরই হঠাৎ করে সুচরিতার গাড়িটা বন্ধ হয়ে যায়। এ কি সুচরিতা, তোমার গাড়িতে তো তেল নেই, সেই জন্যই তো গাড়িটা বন্ধ হয়ে গেছে। এত দামি গাড়ি হলেও তেল ছাড়া গাড়িটা সম্পূর্ণ অচল। আমি বরং এক কাজ করি, মেজবাবুদিকে খবর দিই, এত রাত্রে মেজবাবুদির বাবাই আমাদের নিয়ে হসপিটালে পৌঁছাতে পারেন। এই বলে শুভম অনন্যাকে সুচরিতার কথা জানালে অনন্যা সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে অনন্যার বাবা এসে সুচরিতা এবং শুভমকে হাসপাতালে পৌঁছে দেয়। কয়েক ঘন্টার মধ্যে সুচরিতা কিছুটা সুস্থতা বোধ করে। সেদিন রাত্রিবেলাতেই অনন্যা এবং শিউলি সুচরিতাকে দেখতে হাসপাতালে যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি তোমাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এতদিন ধরে ভেবে এসেছি টাকা গাড়ি থাকলেই সব হয়, অন্য কাউকে আর লাগে না। আগের দিন আমি তেলের অজুহাত দিয়ে বর্দির বাবাকে হাসপাতালে নিয়ে যাইনি। আজকে এটাই আমার কর্মের ফল ছিল। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এভাবেই সুচরিতা সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেই ঘটনার পর থেকে সুচরিতা একেবারে ভালো হয়ে যায়। সে আর কখনো তার জায়েদের সঙ্গে কিংবা অন্যান্য কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করে না। এখন সুচরিতা তার 2 জাকে বাড়ির কাজে সাহায্য করে। সে আর কখনো অনন্যা এবং শিউলিকে হেঁটে হেঁটে বাজারে যেতে দেয় না। সুচরিতা নিজেই গাড়ি চালিয়ে বাজার করে নিয়ে আসে। তার উপর মাঝে মাঝে সুচরিতা তার পরিবারকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরোয়। মনিকা তার মা, দাদা এবং বৌদির সঙ্গে বাস করত। তাকে দেখতে খুবই সুন্দর ছিল। যেমনই ফর্সা সুন্দর, তেমনই ছিল তার স্লিম ফিগার। সে খুবই টাইট টাইট বডি ফিটিংস ড্রেস পরতে ভীষণ পছন্দ করত। এমনই একদিন সে কলেজে যাওয়ার জন্য একটা খুব টাইট জামা পরে রেডি হয়ে তার বৌদির কাছে এসে বলে, বৌদি, কই খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে, কলেজে যেতে দেরি হয়ে গেল। কি হলো দাও, কি দেখছো এভাবে? মনিকা, তুমি এত টাইট জামা পরে কলেজে যাবে? সবাই কি ভাববে বলো তো? জায়গা বুঝে জামা কাপড় পরা উচিত। এত টাইট ফিটিং জামা পরে কেউ স্কুল কলেজে যায় নাকি? কে যায় না যায় আমার দেখার দরকার নেই। আমার ভালো লাগে তাই আমি পরি। তোমার মতো ঢিলা ঢালা কুর্তি অথবা 10 মিটার লম্বা শাড়ি এসব আমার দ্বারা পরা সম্ভব নয়। আমার ফিগার তো আর তোমার মতো মোটা নয়, দেখলে তো মনে হয় হাওয়া ভরা বেলুন। না মনিকা, আমি সেভাবে কিছু বলতে চাইনি। আমি তো জাস্ট ভাবছিলাম যে এত টাইট জামা পরে তুমি বাসে গাড়িতে করে যাবে কিভাবে? তাও আবার এই গরমের মধ্যে তোমার স্কিন আর তুমি শ্বাস প্রশ্বাস নেবে কিভাবে? উফ বৌদি, আমি আর আমার স্কিন খুব ভালো মতোই শ্বাস প্রশ্বাস নিতে জানি, আর তাই জন্যই তো আমার স্কিন এত সুন্দর আর গ্লোয়িং। তোমার থেকে 1000 গুণ বেটার, ওকে? আর তাছাড়া আমি জানি টাইট ফিট জামা পরে আমাকে একদম হিরোইনদের মতো লাগে। তুমি তো এই বড় ভুঁড়ি নিয়ে এমন ড্রেস পরতেও পারবে না, তাই তোমার হিংসা হয়। হিংসা করার কিছু নেই মনিকা। আমার তোমার মতো স্লিম ফিগার হলেও আমি কখনোই এত টাইট জামা পরতাম না, কারণ আমার মধ্যে একটা লজ্জা শরম বলে জিনিস আছে। তুমি অতিরিক্ত টাইট জামা পরো। হ্যাঁ, ওটাই। নাচতে না জানলে উঠান বাঁকা, পুরো মুডটাই নষ্ট করে দিল। নাও তুমিই খাও এবার, আমি খাবো না। এই বলে মনিকা কলেজে চলে যায়। কলেজে অনেকেই তার ড্রেস নিয়ে আজে বাজে মন্তব্য করত।
তার ড্রেস দেখে তার চরিত্র বিচার করত। বেশিরভাগ মেয়েরা তার সঙ্গে মিশতে চাইতো না। মনিকা এই ব্যাপারটাকে ভীষণ এনজয় করত, কারণ সে ভাবতো যে কলেজের বাকি মেয়েরা তাকে দেখে হিংসা করে, সে খুব দেখতে সুন্দর বলে। কলেজ ছুটির পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সে একটি শপিং মলে খুব সুন্দর একটি ড্রেস দেখতে পায়। আর দেরি না করে সে শপিং মলের ভেতরে আসে। এই যে দাদা, এই ড্রেসটা দেখি আমার হবে কিনা? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই হয়ে যাবে। এটার এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল সমস্ত সাইজই পেয়ে যাবেন। আপনার কোনটা লাগবে বলুন শুধু। এক্সকিউজ মি, আমাকে দেখে কি আপনার মোটা মনে হচ্ছে নাকি যে এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এর জামা পরবো আমি? এটা তো লার্জ সাইজ, একদম স্মল সাইজটা দিন আমাকে। সরি ম্যাডাম, এটা নিন, এটা একদম স্মল সাইজ। ঠিক আছে, আমি ট্রায়াল করে আসছি। এ বাবা, এটা তো অনেক ঢিলা মনে হচ্ছে। এই যে দাদা, জামাটা অনেক ঢিলা ঢালা, আর একটু টাইট দরকার, যেন স্কিনের সঙ্গে একদম সেটে থাকে। আসলে আমি স্কিন ফিটিং জামা পরতে খুব ভালোবাসি। ঠিক আছে ম্যাডাম, আপনি আমার সঙ্গে আসুন। এই দেখুন, এখানে অনেক রকমের টপ, ওয়ান পিস, কুর্তি আছে। সবগুলোই টাইট ফিটিংস হয়ে যাবে আপনার। আপনি ওগুলো ট্রাই করে দেখতে পারেন। মনিকা একের পর এক জামা পরে ট্রায়াল করতে থাকে, কিন্তু সব জামাই তার যেন ঢিলা মনে হয়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি টাইট ফিটিংস জামা চাইছি, এগুলো সবই তো ঢিলা। জামার ভেতরে তো হাওয়া সুরসুর করে ঢুকে যাচ্ছে। আর কত টাইট নেবেন ম্যাডাম? এর চেয়ে টাইট জামা আপনি কোথাও পাবেন না। আমার তো এটাই পারফেক্ট মনে হচ্ছে। আর যদি তাও না হয়, বাড়ি থেকে ফিটিংস করিয়ে নেবেন, অসুবিধা কি? আমি আপনার পছন্দের জামা পরবো নাকি? হ্যাঁ, আর বাড়িতে নিয়ে গিয়ে সেই যখন ফিটিংস করতেই হবে, তখন আমার কেনার কি দরকার? তাহলে একটাই উপায় আছে ম্যাডাম। কি উপায় বলুন? এক কাজ করুন, জামাটা পরার আগে ফুল বডিতে ভালো করে ফেভিকুইক লাগিয়ে নিন, তারপর জামাটা পরুন। মারাত্মক রকমভাবে ফিটিংস হয়ে যাবে, একদম গায়ে সেটে থাকবে। যত সব। মনিকা খুব রেগে যায় এবং শপিং মলের স্টাফটির গালে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। সে রাস্তার পাশেই একটা অন্য শপিং মলে যায় এবং খুব সুন্দর একটা জামা দেখতে পায়। ওয়াও, কত সুন্দর জামাটা! এই যে দাদা, এই ড্রেসটা দেখান তো, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস 3000 টাকা পড়বে। এটার অনেক কালার আর সাইজ হয়ে যাবে। কত বছরের বাচ্চার জন্য কিনবেন? না না, বাচ্চার জন্য নয়, আমার জন্য বলছি। সরি ম্যাডাম, এটা তো বাচ্চাদের জামা। গ্রাউন্ড ফ্লোরে সব জামাই বাচ্চা মেয়েদের। আপনি থার্ড ফ্লোরে চলে যান, ওখানে বড়দের ড্রেস পাবেন। আরে না, আমার এটাই চাই। বড়দের জামা আমার গায়ে খুব ঢিলা হয়, এটাই আমার গায়ে ফিটিংস হবে। দিন জামাটা, আমি ট্রায়াল করে আসছি। মনিকার কথা শুনে স্টাফটি খুবই অবাক হয়, তবুও সে কিছুই বলে না। মনিকা জামাটা নিয়ে ট্রায়াল করতে যায়। ওয়াও, একেবারে পারফেক্ট ফিটিংস হয়েছে। কি সুন্দর জামাটা! এবার থেকে বাচ্চাদের জামাই কিনবো ভাবছি। আমাকে কি সুন্দর লাগছে, আমি এটা পরেই বাড়ি যাব এখন। হ্যাঁ হ্যাঁ, তাই করি। মনিকা বিল পে করে শপিং মল থেকে বেরিয়ে যায়। জামাটা খুবই টাইট হওয়ায় মনিকাকে দেখতে খুবই বাজে দেখাচ্ছিল। রাস্তার ছেলে মেয়ে সকলেই তার দিকে তাকিয়েছিল, তাকে নিয়ে নানান আজে বাজে মন্তব্য করছিল। এ মা, ছি ছি, কত টাইট জামা পড়েছে। শরীরের উঁচু নিচু সব জায়গাগুলোই তো বোঝা যাচ্ছে। লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। একেবারে ফালতু মেয়ে একটা। দেখে মনে হচ্ছে কোনো বাজে জায়গার মেয়ে, ধান্দায় এসেছে কোনো। এর চেয়ে তো জামা না পরলেই পারতো। এর তো জামা পরা আর না পরা সমান। ছি, এদের মতো মেয়েদের জন্যই ছেলেরা খারাপ হয়। ছেলেরা এদের পেছনে লাগবে না তো কি করবে? তারপর কিছু হলে সব দোষ ছেলেদের। এই দেখ ভাই, কি মাল যাচ্ছে, কি হট রে বাবা! উফ, কি লাগছে! চল ভাই, পটাই। পড়বে তো নাকি? পড়বে না মানে? নিশ্চয়ই পড়বে। এর ড্রেস দেখে বুঝতে পারছিস না? এরকম মেয়েরা ইচ্ছা করেই টাইট জামা কাপড় পরে, যাতে ছেলেরা তাদের দিকে আকৃষ্ট হয়ে পড়ে আর পাগলের মতো তাদের পেছনে ছোটাছুটি করে, বুঝেছিস? ঠিক বলেছিস ভাই। আয় আয় দেখি। এই যে সুন্দরী হটি, আপনার নাম্বার পাওয়া যাবে নাকি? পাশেই একটা কফি শপ আছে, চলো না যাই, জমিয়ে গল্প করা যাবে। মনিকা খুব রেগে যায় এবং ছেলে দুটোর গালে চড় মারে। শয়তান রাস্কেল ছেলে, ঘরে মা বোন নেই নাকি? এভাবে মেয়েদের পেছনে লাগছিস? মেয়েদের সম্মান করতে শেখ আগে। নম্বর নিতে এসেছে। আমাকে দেখে কি মনে হচ্ছে তোদের? হ্যাঁ,
আমি কি রাস্তার চিপ মেয়ে একটা? একদমই তাই মনে হচ্ছে। বেশি নাটক না করে চল আমার সঙ্গে। চড় মেরে খুব খারাপ করেছিস তুই। বেশি ভদ্র সাজার চেষ্টা করিস না। তুই কেমন মেয়ে আমাদের খুব ভালো করেই জানা আছে। এই বলে ছেলে দুটি জোর করে মনিকার হাত ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মনিকা খুব ভয় পেয়ে যায় এবং হেল্প হেল্প করে চিৎকার করতে শুরু করে। তখন সেখানে প্রদীপ নামে একটি ছেলে চলে আসে। প্রদীপ ছেলে দুটিকে খুব মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওয়াও, ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে! আমাকে বাঁচালো একেবারে হিরোদের মতো। আমি একেই বিয়ে করব। থ্যাংক ইউ আমাকে ওই বদমাইশদের হাত থেকে বাঁচানোর জন্য। তোমার নাম কি? নাম জেনে কি করবেন? আর অন্যদের দোষারোপ করার আগে নিজেকে চেঞ্জ করুন। এরকম নোংরা ড্রেস পরে বাইরে বেরোলে ছেলেরা তো পিছনে লাগবেই। শাট আপ! আমি তোমাকে ভালো ছেলে মনে করেছিলাম। এখন তো দেখছি তোমার মেন্টালিটি আর ওই বদমাস ছেলেদের মেন্টালিটি একই রকম। আমি কি পড়বো না পড়বো সেটা আমার ব্যাপার। যাই কিছু হোক না কেন, শেষ পর্যন্ত সমস্ত দোষ মেয়েদের ঘাড়ে চলে আসে, তাই না? মেয়েদের ড্রেস দেখে তাদের চরিত্র বিচার করা হয় কেন? এরকম কোথাও লেখা আছে নাকি? এক্সকিউজ মি ম্যাডাম, এটা আপনার আমেরিকা নয়, বুঝেছেন? আমাদের দেশে এরকম শর্টস টাইট ফিটিং জামা পরলে তাকে খারাপ চোখেই দেখা হয়। আর তাছাড়া নিজের সেফটি নিজেই বজায় রাখুন না। নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখুন। সবসময় আমার মতো ছেলেরা আপনাকে বাঁচাতে আসবে না, বুঝেছেন ম্যাডাম? আর এরকম ড্রেস পরার দরকারই বা কি, যে ড্রেস আপনাকে বিপদে ফেলে দেবে? জাস্ট শাট আপ, ওকে? দিস ইজ মাই চয়েস। একটুখানি হেল্প করে মাথা কিনে নিয়েছেন নাকি আপনি? অ্যাকচুয়ালি কিছু ছেলেই নোংরা হয়। মেয়েরা শর্ট জামা পরুক বা বোরখা পরুক, পেছনে তো লাগবেই। আপনাদের মতো মেয়েদেরকে হেল্প করাই উচিত না। ভুল হয়ে গেছে আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলেই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, যান যত সব। মনিকা রাগ করে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। মনিকা আবারও একদিন একটা অনেক টাইট ফিটিং জামা পরে বাসে উঠে পড়ে। বাসটা অনেক বেশি ভিড় হওয়ায় সে বসার সিট না পেয়ে দাঁড়িয়েছিল। উফ, কত ভিড় বাসটা! একটা সিটও নেই। ভালো করে ধরি, না হলে আবার পড়ে যাব। এই বলে মনিকা উপরের রডটি ধরতে যাবে, তখনই তার বগলের কাছে জামা ছিঁড়ে যায়। ও শিট! বগলের কাছে আমার জামা ফেটে গেছে। এবার কি হবে? কোনো মতে যে হাত উপরে তোলা যাবে না। ইস, কি বাজে ব্যাপার! জামাটা মনে হয় একটু বেশি টাইট হয়ে গেছে। হে উপরওয়ালা, এবার কি করি আমি? কিছু না ধরে দাঁড়ালেও তো পড়ে যাব। মনিকা জামা বেশ অনেকটাই ফেটে গিয়েছিল। বাসের কিছু লোক তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসাহাসি করছিল। মনিকার সামনেই দুটি ছেলে বসেছিল। মনিকার ফাটা জামা দেখে ছেলেটি তার পাশে বসে থাকা বন্ধুকে বলে, আহা, পাবলিক বাসের মজাই আলাদা। কম টাকায় জার্নি হবে আর সাথে সাথে এন্টারটেনমেন্টও হবে। উফ, কি সিন রে ভাই! মনিকা বুঝতে পারে যে ছেলেগুলো তাকে দেখেই এরকম বলছে। মনিকা তাদের কিছু বলতে যাবে তখনই বাসটা খুব জোরে ব্রেক কষে এবং মনিকা কিছু না ধরে দাঁড়িয়ে থাকায় সে পড়ে যায়। মাথায় অনেক বেশি চোট লেগে ব্লিডিং হতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে মনিকা তার সামনে প্রদীপকে দেখতে পায়। এ কি, তুমি এখানে? আমাকে হসপিটালে তুমি নিয়ে এলে? হ্যাঁ, ওই বাসে আমিও ছিলাম। তোমার এই অবস্থা থেকে আমি তোমাকে হসপিটালে নিয়ে এলাম। আর তোমার জামাটার অবস্থা খুবই খারাপ। এটা পরে বাড়ি যাওয়ার মতো নয়। আমি তোমার জন্য একটা ঢিলা ঢালা জামা কিনে এনেছি। ইচ্ছা হলে পরে নিয়ে বাড়ি চলে যেও। আর হ্যাঁ, হেল্প করার জন্য সরি। এই বলে প্রদীপ সেখান থেকে চলে যাচ্ছিল। মনিকা তাকে আটকে বলে যে, না, তুমি যেও না প্লিজ। তুমি আমাকে ঠিকই বলেছিলে সেদিন। তোমার কথা শুনলে আজ আমার সঙ্গে এসব হতো না। আমার এমন অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি আজ থেকে আর এমন শর্ট টাইট ফিটিং জামা কখনোই পরবো না। আমাকে ক্ষমা করে দাও। সেদিন থেকে মনিকা একেবারে নিজেকে পরিবর্তিত করে ফেলে। প্রদীপ মনিকাকে তার বাড়িতে পৌঁছে দেয়। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করে ফেলে এবং তারা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকে।